নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচার। পাবনায় নির্বাচনী প্রচারে সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই দলের। পরিকল্পিত হামলার অভিযোগ বিএনপির। সন্ত্রাসের কাছে মাথা নত না করার ঘোষণা জামায়াত আমিরের। সিসিইউতে বেগম খালেদা জিয়া। এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগমুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশে বিশেষ এবং শীত এগিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী কমছে না সবজির দাম। সরবরাহ বাড়ার অপেক্ষা করতে বলছেন ব্যবসায়ীরা। পাইকারি সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। পরিশ্রমের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। কোন প্রক্রিয়ায় কিভাবে কোন সব বিষয়ে হবে গণভোট তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের বড় একটি অংশের। এমন অবস্থায় বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানাচ্ছেন, গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা। আর এতে যুক্ত থাকবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংস্কার গণভোট নিয়ে নানা আলোচনা রাজনৈতিক মহল, নীতি নির্ধারণী পর্যায়ে আর বিশিষ্ট জনদের মধ্যে। এরই মধ্যে জারি হয়েছে গণভোট অধ্যাদেশও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ গণভোটের প্রধান অংশীজন যারা, সে গণমানুষ এ প্রক্রিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল। শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ, ব্যানার ফেস্টুন তোরণে সবখানি এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ? ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বটতলী গ্রামে কথা হয় ফসলের মাঠে কাজ করা এসব মানুষের সঙ্গে। কোন বিষয় এটা আমি কই চাচ্তাম না, আমি জানি না। এটা আমি আজকে তো শুনলাম। গণভোট সম্পর্কে আমাদের সেরকম কোনো কিছু ধারণা নাই। এটা তো জানার জন্য আগ্রহ ছিল আর কি। নানা আলোচনায় জমজমাট, চায়ের দোকানের আড্ডা। কিন্তু সেখানেও দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো পরিষ্কার নয়। গণভোট হবে এইটুকুই জানি, এরকম ধারণা আমাকে কেউ বলো নাই আর দেও নেই। এটা মানুষের কাছে একটু খোলসা খোলার দরকার। গ্রামীণ জনপদ পেরিয়ে খোদ রাজধানীতেও দৃশ্যপট অনেকটা একই রকম। এখানেও গণভোট নিয়ে অন্ধকারে নাগরিকদের বড় একটি অংশ। এটা তো হানা ভোট হবে, এখন কোন বিষয় কি হবে সেটা তো আমরা পুরোপুরি জানি না। আসলে গণভোট সম্বন্ধে তেমন কিছু আসলে আমরা এখনো জানি না। হইলে ভালো হবে না খারাপ হবে ওগুলি আসলে আমরা অবগত না। বিশেষজ্ঞরা মনে করেন, প্রচারণায় ঘাটতির পাশাপাশি বেশিরভাগ নাগরিকের জন্য একেবারে নতুন এই নির্বাচনটি নিয়ে জানাশোনা কম। সেক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশ্লেষকদের। জনগণকে যে জিনিসটা বোঝাতে হবে, সংস্কার বা রিফর্ম যদি হয় তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, আর যদি সংস্কার না হয়, রিফর্ম যদি না হয়, তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি আছে, একই সাথে নির্বাচন কমিশনকে এখানে হাত লাগাতে হবে। এর সাথে যদি রাজনৈতিক দলগুলো যুক্ত হয়, তাহলে আমাদের পক্ষে ইজিলি বোঝানোর একটা চেষ্টা আমরা করতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতার কাজটি করবে সরকারের কয়েকটি মন্ত্রণালয়। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা। মানুষকে বোঝানো যে কিভাবে আপনি গণভোটটা দিবেন। তো এটা পুরো আসলে ইন্টারিম গভর্নমেন্টেরই দায়িত্ব এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করা, এবং সে কাজটা আমরা খুব ভালোভাবে করব, এবং এই কাজটা ইলেকশন কমিশনও তার মতো করে করবে। সব মিলে আমরা মনে করি যে এটা খুব ইজি কাজ। তবে জানাশোনা কম থাকলেও গণভোট নিয়ে আগ্রহের কমতি নেই কারো মধ্যেই। সরকারের তরফ থেকে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। তারই অংশ হিসাবে শনিবার রাজধানীতে মক ভোটিং বা প্রতীকী ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আগামী মাসে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। 7 ডিসেম্বর থেকে 6 দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে শুরু হয়ে গেছে বিএনপির নির্বাচনী যাত্রা। ভোটের মাঠে ধানের শীষ জয়ী করতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা।
নির্বাচনী মাঠ আরও চাঙা করতে বিএনপি থেকে এলো নতুন ঘোষণা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করা হবে, যার প্রত্যেকটিতেই ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এই 6 দিনের প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিন জাতীয় প্রেস ক্লাবে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজ স্বার্থে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে কেউ কেউ। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে। অতীত অভিজ্ঞতা থাকায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণের নির্বিঘ্ন জীবন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তফসিলের প্রথম দিন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে তাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ইসি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এর ব্যত্যয় হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা। 2.5 ঘণ্টা বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে, আর এটি বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মনিটরিং করবে কমিশন। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। জানানো হয়, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয়, এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। এদিকে বিকেলে ইউএনডিপির সরবরাহকৃত ভোটের স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালির কলম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে নির্বাচন কমিশনের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও নিজ দলের প্রতীককে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। আবেদনে এই বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চাওয়া হয়েছে। রিটটি করেন এনডিএম-এর মহাসচিব মোমিনুল আমিন। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে। আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে তা অসাংবিধানিক ও মত প্রকাশের পরিপন্থী বলে দাবি করেন আবেদনকারী। জামায়াত ও এনসিপিকে নির্বাচনের সুবিধা দিতেই এই সংশোধনী আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর্টিকেল 20-তে যে প্রভিশনটা ছিল যে জোটবদ্ধভাবে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করে তাহলে তারা একই প্রতীক ব্যবহার করতে পারবে, সেদিকে বর্তমানে পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে যে যে কোনো দলকে তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এই পার্টিকুলার আর্টিকেলটাকে চ্যালেঞ্জ করেছি এবং আমরা এটা স্টে চেয়েছি। পলিটিক্যাল পার্টিগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে তারা একই প্রতীক ব্যবহার করে যাতে নির্বাচন করতে পারে। পাবনায় বিএনপি জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও আগুন দেওয়া হয় 10টি মোটরসাইকেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় জামাত ও বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে জেলা জামাতের আমির তালেব মণ্ডলের সমর্থক এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি, এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং 3-4টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারব। পাবনায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি জামাত দুপক্ষই। ঘটনার বিষয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেন, পাবনার ঈশ্বরদীতে যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থী অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে এটি ব্যালটের যুদ্ধ নয়, বরং বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। জামাত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি অভিযোগ করে, বিএনপি নেতাকর্মী ও জনতার ওপর জামাতের অস্ত্রধারীরা পরিকল্পিত হামলা করে। বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানায়। আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের আগে যথাসময়ে পদত্যাগ করবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা শেষে তাকে কেবিনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজন করবে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। 2018 সালে কারাবন্দী থাকার সময় থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভুগতে থাকেন বিএনপি চেয়ারপারসন। 2019 সালে কারামুক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসার জন্য অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া বিদেশে চিকিৎসার অনুমতি পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। প্রায় মাসখানেক চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ড আর প্লট দুর্নীতির 3 মামলায় 21 বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার। তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি বন্ধ হবে বলে আশা দুদক আইনজীবীদের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর এবার রায় হলেও পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার। বৃহস্পতিবার সকালে ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল আল মামুন রায় ঘোষণা করেন।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নিজ ও পরিবারের নামে সরকারি জমি নেওয়ার অভিযোগে দুদকের 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয় দুজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা 4 বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেন তারা। ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে, রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই 3 মামলায় বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে 22 জনকে। খালাস পেয়েছেন গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের নির্দেশনা দিয়েছেন বিচারক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একটি অভিযোগে মৃত্যু কারাদণ্ড হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। আগামী সপ্তাহেই ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কয়েক শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এদিকে জুলাই বিপ্লব ও সরকারের বিচার এখতিয়ার চ্যালেঞ্জ করে আদেশ পুনর্বিবেচনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন হাসানুল হক ইনু, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলছে প্রসিকিউশন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে। বুধবার যার পূর্ণাঙ্গ রায় হাতে পায় উভয় পক্ষ। 453 পৃষ্ঠার রায় পর্যালোচনা করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম.এস. তামিম জানান, একটি অভিযোগে শেখ হাসিনা কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আরেকটি অভিযোগে এই দুজনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এ রায়ের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড চেয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। প্রসিকিউশন জানায়, আগামী সপ্তাহে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা। শুনেছি 2-1টা তদন্ত শেষ হয়েছে, কিন্তু এখনো ফরমালি রিপোর্ট আমাদের কাছে আসে নাই, আশা করছি পেয়ে যাব। এদিন জুলাই বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর আবেদনের শুনানি হয়। তবে উপস্থিত ছিলেন না ইনুর আইনজীবী। শুনানিতে প্রসিকিউশন বলেন, জুলাই বিপ্লব ও সরকারকে নিয়ে প্রশ্ন তোলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিন দুটি ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা, চাংখারপুলের 6 জনকে হত্যা এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াইয়ের কথা জানান। আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না, যা হবার হবে, দেখা যাবে। এখন বলতে পারেন যে আস্থা, বিচার বিভাগের প্রতি আস্থা আছে কিনা এটা। চট্টগ্রামে ঘন ঘন কিলিং মিশন বা হত্যাকাণ্ড হলেও ধরা ছোঁয়ার বাইরে মূল সন্ত্রাসীরা। নগরীর এক্সেস রোডে ছাত্রদল কর্মী সাজ্জাদকে সামনে থেকে গুলি করে হত্যার পর 1 মাসেও গ্রেফতার হয়নি মূল সন্ত্রাসীরা।
উল্টো মামলার তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার চায় পরিবার। নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। গত 29 অক্টোবর গভীর রাতে গোলাগুলি, ব্যানারে মেয়রের ছবি নিয়ে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের। দোতলার এই ভবন থেকে বের হয়ে ওই রাতেই সৈয়দশাহ রোডের মুখে সাজ্জাদকে সামনে থেকে গুলি করে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে 5 আগস্টের পর যুবলীগ ও তাঁতিলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা আসামিরা ওই এলাকায় দখল ও চাঁদাবাজি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। হত্যা মামলার পর তারা পলাতক, ফলে ফিরেছে স্বস্তি। আর ওগুলো সন্ত্রাস হামলা চাঁদাবাজি এখন নাই, এদিকে এখন সব ক্লিয়ার। আগে আতঙ্কে ছিল মানুষ, এখন মোটামুটি স্বস্তিতে আছে। সাজ্জাদের বাবা জানান, হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হলেও সোহেল, বোরহান ও মিল্টন সহ মূল আসামিরা গ্রেফতার হয়নি এখনো। উল্টো মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি পক্ষ। মামলা হওয়ার 15-20 দিন পরে কেন আরেকটা মামলা হবে, এটা আমি চক্রান্ত হিসেবে দেখতেছি। সাজ্জাদের ভাইয়ের অভিযোগ, দ্বিতীয় মামলা করতে তার মাকে বিভ্রান্ত করছে একটি পক্ষ। মামলা তুলে নেওয়ার জন্য নেতা ফোন দিছে, আম্মা তো হয়তোবা ওনারে কোনো প্রণবল বা কোনো কিছু ভয়ভীতি দেখাচ্ছে। এদিকে মামলার তদন্তভার বাকুলিয়া থানা থেকে দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। ডিবি আমি তো নতুন আসছি, ওখানে আগের বিষয়টা আমি ভালো করে দেখি নাই। কি ঘটালো, পিছনে কে আছে, মূল মোটিভটা উদ্ঘাটন করি আমরা মূল আসামি যারা তাদেরকে গ্রেফতার করব। আরেকটা মামলা হচ্ছে, এটার বিষয়ে আমি জানি না। একই ঘটনায় 2টা মামলা হওয়ার নজির। এর আগে গত 29 মার্চ নগরীর অ্যাক্সেস রোডে মোটরসাইকেল থেকে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে দুজনকে হত্যা করে দুর্বৃত্তরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে হত্যার পর চাইনিজ কুড়াল হাতে নিয়ে থানায় হাজির হলো এক যুবক। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মরদেহ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চাইনিজ কুড়াল নিয়ে ত্রিশাল থানায় হাজির হন অনিক। বন্ধু মুনতাসির ফাহিম তার জীবন নষ্ট করে দিয়েছে মন্তব্য করে তাকে হত্যার কথা পুলিশকে জানান। পরে তার দেয়া তথ্যে একাডেমির মাঠের পাশে পড়ে থাকা ফাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুনতাসির ফাহিম মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 4 মাস আগে বাড়িতে আসেন তিনি। শনিবারই তার ক্যাম্পাসে ফেরার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন অনিক। তারা মাদকাসক্ত ছিল এবং তাদের পূর্ব শত্রুতার বিরোধ ছিল। এই বিরোধের জেরে সে এই হত্যাকাণ্ডটা নিজে করে মর্মে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তো বাকি বিষয় আমাদের তদন্তাধীন আছে। গাজীপুরের শ্রীপুরে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে 5 শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার 10ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে 9ম শ্রেণীর এক শিক্ষার্থী হলে ঢুকে এক নারী শিক্ষার্থীর সঙ্গে গল্প করছিল। এতে বাধা দেয় 10ম শ্রেণীর ছাত্ররা। এ নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি শিক্ষকরা মীমাংসা করে দিলেও বৃহস্পতিবার আবারও তর্কে জড়ায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম 10ম শ্রেণীর 5 শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজুক, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে।
যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। মেহেরপুরে জামায়াতের কর্মী সম্মেলনে বিএনপির ৩ শতাধিক কর্মী সমর্থক জামায়াতে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন কর্মী সম্মেলনে বিএনপি থেকে আসা কর্মী ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন গাংনী উপজেলা জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা। পরে অনুষ্ঠানের বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার শপথ নেন। পাশাপাশি জামায়াত সরকার গঠন করতে পারলে সরকারি কোনো প্রকার সুযোগ সুবিধা নেবেন না বলেও জানান বক্তারা। একটি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে পুরনো রাজনীতি কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির শাপলা চত্বর মঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। ফ্যাসিস্টদের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে পাহাড়ে উন্নয়ন ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি। আরেকটি দল এদেশের নাগরিকদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক একই জায়গায় বিগত ফেস্টিভ্যালে আমলে সন্ত্রাস কায়েম করেছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, গুম খুন হয়েছে। কেউ যদি আবার ফেস্টিভালি কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, বাংলাদেশের ফেস্টিভালের যে পরিণত হয়েছিল, ফোনে আসিনার যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ করতে আপনাদের হবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। 1 মাসের ব্যবধানে 2 জন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগে আটকে গেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন বিতরণ। এতে ব্রাক্স নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও প্রশাসন বলছে সব সংকট কাটিয়ে যথাসময়ে অনুষ্ঠিত হবে ব্রাক্স নির্বাচন। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। 1 মাসের ব্যবধানে 2 দফা নির্বাচন কমিশন পুনর্গঠনের পর 18 নভেম্বর ব্রাক্স নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 26 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও 27 নভেম্বর মনোনয়ন বিতরণের কথা থাকলেও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে ফেরত আসেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের এমন দোলাচালে ব্রাক্স নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্রাক্স কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখনো নিশ্চিত নয়। যতক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে না, ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ব্রাক্স হচ্ছে কি হচ্ছে না এটি এখন শঙ্কা। একটা পক্ষে চাপ দিচ্ছে, ডেট পিছায় আগাই করতেছে, সেটা নির্বাচন শিবিরের প্রেসক্রিপশনে যদি আগায় তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? অনেক পক্ষ চেষ্টা করতেছে ব্রাক্স বানচালের। আমরা আসলে শিক্ষার্থীরা এ বিষয়ে ঐক্যবদ্ধ যে ব্রাক্স বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ, যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত আছি। নির্বাচন কমিশন বলছে রেজিস্ট্রার দপ্তরের অসহযোগিতা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে ব্যাহত হচ্ছে কার্যক্রম। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। যেহেতু উনি সিইসি, তাকে ভাইটাল রোল প্লে করতে হয়, যে যোগাযোগ রেজিস্ট্রার দপ্তরকে যোগাযোগ করা বা আরও কিছু কাজ আছে আনুষঙ্গিক, যেটা তার আগের দিনও ডিসকাশনস হয়েছিল যে হি ওয়াজ সাপোজ টু পারফর্ম দোজ জবস। তো ওইগুলো তো আসলে তার টাস্ক, উনি চিফ। হ্যাঁ, কিন্তু আরও আমাদের অ্যাসাইন কাজ আছে কমিশনারদের, সেগুলো আমরা করছি, কিন্তু আসলে কালকে তো ওনাকে আমরা রিচ করতে পারি না। তালিকাগুলি আসলে এক্সেলে এবং একটা 1 মিনিটও লাগে না এটা দিতে, সুতরাং এটার কারণে কোনো কিছু আটকে থাকে না। তো হল শিক্ষার্থী সংসদে যদি হলের নাম না থাকে, সে আসলে কোন হলে ভোট দিবে, হলের বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে আসলে পাই নাই জন্য আমরা গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারিনি। তবে সব সংকট কাটিয়ে যথা সময়ে অনুষ্ঠিত হবে ব্রাক্স নির্বাচন, প্রত্যাশা উপাচার্যের। সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে আমাদের সাথে একমত যে নির্বাচন হবে। শীতকালীন ছুটি 4 দিনের জায়গায় 8 দিন বাড়িয়ে দিছি। প্রথমবারের মতো অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের জন্য 7,894 জন শিক্ষার্থীর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। মোবাইল ব্যবসায়ীদের আপত্তি থাকলেও পেছানো হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। বিটিআরসির সাফ কথা, NEIR সিস্টেম উদ্বোধন হবে 16 ডিসেম্বরে। বিটিআরসির কমিশনার জানান, বর্তমানে 5টি IMI নাম্বারের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার বন্ধে আগামী 16 ডিসেম্বর চালু হচ্ছে NEIR সিস্টেম।
তবে এই সিস্টেম চালুর আগে বৈধভাবে হ্যান্ডসেট আমদানি শুল্ক 58% থেকে কমানো এবং মজুদ অবৈধ হ্যান্ডসেট বিক্রির জন্য সময় পেছানোর দাবি জানাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টিআরএনবির এক অনুষ্ঠানে বিটিআরসির কর্মকর্তারা জানান, দেশে অবাধে ক্লোন হচ্ছে মোবাইলের IMEI নম্বর। বর্তমানে ডাটাবেইজে 5টি IMEI নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। রাজস্ব ফাঁকি এবং নিরাপত্তা বিবেচনায় NEIR চালুর সময় পেছানো হচ্ছে না। শুধু 5টা নাম্বার যদি আপনি ন্যূনতম ধরেন 50 লক্ষ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এই জিনিসটাকে যদি আপনি বন্ধ করতে 16 তারিখে একটা কার্যকর হবে। 16 ডিসেম্বরের আগে কোনো অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে তা বৈধ বলে গণ্য হবে। নিবন্ধন চালুর পর কেনার আগে মোবাইলের বৈধতা যাচাই করতে হবে। এমনও কাস্টমার কেয়ার থাকছে, MYBর সেলস সেন্টার থাকছে। NEI সম্পর্কিত যে কোনো প্রবলেমে সাধারণ নাগরিকরা এখান থেকে হেল্প নিতে পারবেন। বিটিআরসির হিসেবে বর্তমানে 50 থেকে 60 লাখ অবৈধ হ্যান্ডসেট মজুদ আছে ব্যবসায়ীদের হাতে। রাজস্ব দিয়ে তারা এসব ফোন বৈধ করার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সরকার। তাদের ট্যাক্সের ব্যাপারটা কি হবে এই ব্যাপারে আমরা চিঠি লিখেছি NBR-কে, ওই বিষয় নিয়ে হয়তো মিটিংটা হবে। NEIR সিস্টেম চালু হলে হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান দেশীয় উৎপাদকরা। টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 350 কোটি টাকা তারল্য সহায়তা রেখে নতুন করে গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত 5 ব্যাংক কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর চরম তারল্য সংকট ও আর্থিক অনিয়মের কারণে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ গভর্নরের। তবে এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ ও সাময়িক বলে জানিয়েছেন সহকারী মুখপাত্র। সম্মিলিত ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত হওয়া 5 ব্যাংকে কর্মচারী আছেন 16,000। আমানতকারীদের স্বার্থ রক্ষার সঙ্গে 5 ব্যাংকের সব কর্মী রাখার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের। তবে ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার কারণে দীর্ঘদিন বেতন ভাতা অনিয়মিত এসব ব্যাংকে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে 350 কোটি টাকা নতুন তারল্য সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রশাসকদের পক্ষ থেকে 1000 কোটি টাকার প্রস্তাব করা হলে সার্বিক ও টেকসই বিবেচনায় বেতন কমিয়ে আপৎকালীন সময় পার করার সিদ্ধান্ত আসে সভায়। লোকজনের চাকরি থাকাটা সবচেয়ে বড় বিষয়, যেহেতু এখানে অনেকগুলো খরচের ব্যাপার আছে। সেই বিষয়টা চিন্তা করে এটা একটু অ্যাডজাস্টমেন্টের কথা হচ্ছে। যে ধরনের প্রক্রিয়া আমরা দেখেছিলাম যখন কোভিড পিরিয়ডে কিছু এরকম অ্যাডজাস্টমেন্ট এরকম একটা হয়েছিল, সেরকম আন্তর্জাতিকভাবেও এই ধরনের প্র্যাকটিসগুলো আসলে চালু আছে। বাংলাদেশ ব্যাংক জানায় এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ ও সাময়িক বেতন ও অন্যান্য সুবিধা ভবিষ্যতে বাজার ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। এটা একটা সাময়িক সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা হিসেবে ধরে নেওয়া হয়। যেহেতু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাংকগুলো যাচ্ছে, তো একটা সময়ের পরে ব্যাংকগুলোর মধ্যে আবারও স্বস্তি আসবে এবং তখন সবাই আবার মার্কেট রেটেই ফিরে আসতে পারবে। খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 75% নাগরিকই থাকেন ভাড়া বাসায়। ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন বিল নিয়ে প্রায়ই ঝামেলায় জড়ান ভাড়াটিয়া ও বাড়িওয়ালা। ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও নেই বাস্তবায়ন। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটির প্রয়াসে হচ্ছে নতুন গাইডলাইন, তবে ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতিও হবে। তিলোত্তমা ঢাকার অধিকাংশ বাসিন্দাই থাকেন ভাড়া বাসায়। বছর জুড়েই ভাড়া বৃদ্ধি, বিভিন্ন বিল, সার্ভিস সহ নানা বিষয়ে মনোমালিন্য হয় ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে। এসব সমস্যা নিরসনে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 প্রণয়ন করা হলেও তার প্রয়োগ কার্যত চোখে পড়ে না। তাই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক আলোচনা সভার আয়োজন করে। উঠে আসে বেশ কিছু প্রস্তাবনা। এই 15% এটা আসলে কেন নির্ধারণ করছে আমি জানি না, নজর দিবেন। আসলে বাড়ির অবস্থার উপর নির্ভর করে। বাজার মূল্য এক জিনিস, আর বাড়ির চলাচল, যাতায়াত ব্যবস্থা এবং তার ফ্যাসিলিটি। স্কুল কলেজগুলিতে সেখানে বিনা অনুমতি, সিটি কর্পোরেশনের অনুমতি নাই। সিটি কর্পোরেশনে কোনো বাণিজ্যিক কোনো ব্যবসা করা যায় না আবাসিক এলাকার মধ্যে। সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন কি করে এগুলি আলাদা? এ সময় ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি, ভাড়া বাড়ানোর নীতিমালা, সর্বোচ্চ ভাড়া নিয়ে গাইডলাইন দেওয়ার কথাও জানান ডিএনসিসি প্রশাসক। ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতিও থাকতে হবে। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা
নীতিগত গাইডলাইন দিব, এটা ইম্পোজিশন না, তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত। আলোচনার প্রস্তাবনাগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন প্রশাসক। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 3 বছর আগে, অথচ এখনও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের 250 শয্যার নতুন 8 তলা ভবন নির্মাণ। অথচ পুরাতন ভবনে শয্যা ও অন্যান্য উপকরণ সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। গণপূর্ত বিভাগ বলছে কর্তৃপক্ষ চাইলে 1 মাসের মধ্যে হস্তান্তর করা যাবে ভবনটি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু করা যাচ্ছে না। আশিকুর রহমানের পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে নরসিংদী জেলা হাসপাতালে 250 শয্যার নতুন 8 তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও চলছে কাজ। নতুন ভবনে রয়েছে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ এর মতো আধুনিক সেবা। এদিকে পুরাতন 100 শয্যার হাসপাতালের সব বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত 1500 রোগী স্বাস্থ্যসেবা নেন। রোগী ও স্বজনরা জানান শয্যা সংকটে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এমনকি জটিল কোনো রোগ হলে যেতে হচ্ছে অন্যত্র। শিগগিরই ভবনটি চালুর দাবি তাদের। প্রতিদিন রোগী 3 থেকে 4000 রোগী আসে এখানে রোগীর আমাদের ধারণ ক্ষমতা যে ওই পরিমাণ সেবা পাচ্ছে না। ওনারা বলে যে ঢাকা ট্রান্সফার করতে হবে, এখানে সেই চিকিৎসাটা নেই। কিন্তু ওইটা যদি চালু হয় আমাদের দেখে যে ঢাকায় যেতে হবে না, আমরা এখানেই বসে সেই চিকিৎসাটা পাবো। দ্রুত সময়ের মধ্যে এখানে পর্যাপ্ত চিকিৎসক এবং লজিস্টিক যে সকল সাপোর্ট রয়েছে সেগুলো দিয়ে এই 100 শয্যা হাসপাতালকে 250 শয্যায় পরিণত করলে আমার মনে হচ্ছে যে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে এবং তাদের এই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। গণপূর্ত বিভাগ বলছে ভবনের 95% কাজ শেষ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেই 1 মাসের মধ্যে হস্তান্তর করা যাবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা যাচ্ছে না। নরসিংদী জেলা হাসপাতালের যারা অথরিটি আছেন ওনারা জনবল সংকটের কারণ দেখিয়ে এটা হস্তান্তর নিচ্ছেন না। আমরা কয়েকবারই তাগিদপত্র দিয়েছি। এখন ওনাদের এটা যদি জনবল পায় সেক্ষেত্রে হয়তো হ্যাঁ হস্তান্তর নেবে। আমরা সেই হস্তান্তরের জন্য অপেক্ষাধীন আছি। মানসম্মত সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের যে প্রপোর্শনেট অনুযায়ী যে পরিমাণ লোকবল সেটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু জরুরি। সেটা 100 শয্যা হাসপাতাল হোক, 250 শয্যার হাসপাতালে হোক। কিন্তু 250 শয্যা হাসপাতাল যদি এফেক্টিভভাবে আমরা চালু করতে পারি সেই ক্ষেত্রে যেটি আমাদের সুবিধা হবে, আমাদের যে স্পেশালাইজ সার্ভিসটা আছে আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস সেন্টার, আইসোলেশন ইউনিট, এবং আপনার যদি বাচ্চাদের স্ক্যানও আরও এক্সপ্যান্ডেড আকারে, তো সেটা আমরা দিতে পারবো। গণপূর্ত বিভাগের তথ্য মতে নরসিংদী জেলা হাসপাতালের নতুন ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 40 কোটি 40 লাখ টাকা। সময় সংবাদ, নরসিংদী। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পাশে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার উদ্বোধনের 3 বছরেও চালু করা সম্ভব হয়নি। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি মানুষের কোনো কাজেই আসছে না। চুরি হয়ে গেছে ভেতরে থাকা বৈদ্যুতিক ও স্যানিটারি মালামাল। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে জনবল সংকটের অজুহাত স্বাস্থ্য বিভাগের। শাহাদত আকানের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট। 2022 সালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় নির্মাণ করা হয় 3 তলা বিশিষ্ট আধুনিক ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। কিন্তু গত 3 বছর ধরে সেখানে ঝুলছে তালা। এতে সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ঢাকা মেডিকেলে। মাঝপথে মৃত্যু হয় অনেকের। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি এলাকাবাসীর। অ্যাক্সিডেন্ট করছে তখন আমরা দৌড়ে গেলাম যে এর কোন জায়গা ভর্তি করবো। তাৎক্ষণিকভাবে যদি এইখানে হাসপাতালটা থাকতো তাহলে আমরা অন্তত তারা নিতে পারতাম, কিন্তু রোগীটা মারা গেল। আমাকে এটা ইমার্জেন্সি দরকার, হাসপাতাল না হলে আমরা চলতে পারি না। মাদকের আড্ডা হয়, আমরা চাই অতি দ্রুত এই হসপিটাল চালু হোক। পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান সিভিল সার্জন। বারবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দিয়েও সমাধান হচ্ছে না বলেও জানান তিনি। উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি বলছেন এখানে প্রশাসনিক অনুমোদন আছে বাট ওইখানে কোনো জনবল নেই। আর এই ব্যাপারে জনবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 11 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, 14 জন চিকিৎসক, 10 জন নার্স সহ মোট 34টি পদে জনবল প্রয়োজন।
দেখে বোঝার উপায় নেই এটি কোনো বিধ্বস্ত এলাকা নাকি সরকারের নবনির্মিত ট্রমা সেন্টার। নিরাপত্তা কর্মী না থাকায় এখানকার সকল মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। এটি দীর্ঘদিনও চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের পাশাপাশি দক্ষিণ অঞ্চলের যাত্রীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আংশিক নয়, পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তের দাবি এলাকাবাসীর। তারা বলছেন, পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চারপাশে বহুতল ভবনগুলো দেখে মনে হবে যেন রাজধানীর কোনো অভিজাত আবাসিক এলাকা, অথচ খালি প্লটগুলো পরিণত হয়েছে ডোবায় আর রাস্তাগুলো ডুবে আছে পানিতে। দীর্ঘ 2 দশক ধরে এমন করুণ দশা নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের। বিশুদ্ধ পানির সংকট, রাস্তার বেহাল অবস্থা, বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তি, ড্রেনেজ অব্যবস্থাপনা এবং কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে দূষিত হয়ে পড়েছে পুরো এলাকার পরিবেশ। 30 বছর ধরে আমরা এই ভুক্তভোগী পানিতে, শুষ্ক মৌসুম, তারপরে এখানে জলাবদ্ধতা। যে লাঞ্ছিত নামাজ পড়তে আমাদের কাপড়লতা ঠিক মতো নিয়ে থাকে না, গাড়ি উল্টা যায়, পোল্ট্রি খাওয়া যায়, যাত্রীদের ক্ষতি হয়। এই ইউনিয়নে পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় সরকার আইনের ধারা অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়নটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আরেক পাশে ঢাকা সিটি কর্পোরেশন। আমরা মাঝখান থেকে এই ইউনিয়ন জাতাকলের মধ্যে পড়ে আছি। সিটি কর্পোরেশনের আওতায় পুরোটা নেওয়া হোক। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এতে কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। 2009 সাল থেকে আমরা এই ব্যাপারে সোচ্চার। আমরা চাই আংশিক নয়, সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কুতুবপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। কুতুবপুরবাসী যদি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়, সেটি অবশ্যই একটা পজিটিভ বিষয় হবে। তা আমরা তাদের দাবির সাথে আছি। আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু ডিউ প্রসেস এখানে আছে, সেই প্রসেসগুলো আমরা ফলো করে আমরা তাড়াতাড়ি আমাদের মতামতটা দেওয়ার চেষ্টা করব। 3647 একর আয়তনের কুতুবপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে বাস করেন 10 লাখের বেশি মানুষ। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কিশোরগঞ্জের ভৈরবে জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। মাসের পর মাস ফসলের জমি পানিতে তলিয়ে থাকায় দিশেহারা কৃষক। বাড়িঘরেও পানি ওঠায় ভোগান্তির শেষ নেই। পানি নিষ্কাশনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বন্যার মৌসুম নেই, অথচ পানিতে টইটুম্বুর চারপাশ। এই চিত্র কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর ও শম্ভুপুর এলাকার। দীর্ঘ কয়েক মাস ধরে জলাবদ্ধতার শিকার এলাকাবাসী। ফসল করতে না পেরে দুর্বিষহ জীবন কাটছে কৃষকের। শুধু তাই নয়, ঘরবাড়ির উঠানে পানি উঠায় নিত্য প্রয়োজনীয় কাজে ঘটছে ব্যাঘাত। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের অপরিকল্পিতভাবে নির্মাণ করা স্থাপনার জন্য সাতমুখী ও সুতির বিলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ভুক্তভোগীরা। আমরা 4 মাস ধরে পানি বন্দী হয়ে আছি। আমরা কি কষ্ট, আমরা রান্না বাড়ার কষ্ট, চলাফেরার কষ্ট। আলের যে পানি চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হতে আমাদের এখানে পানি আটকা পড়ছে। সামান্য বৃষ্টি হইলো পানি জমে যায়, এখানে পানি নামার কোনো রাস্তা নাই, খাল বিল সব বন্ধ হয়ে গেছে। শিকাজ করতারি না বদ্ধ, একেবারে আমরা টোটাল খুব কষ্টের মধ্যে আসছি। জলবদ্ধতার কারণে আমাদের যে কৃষকরা 3টা ফসল করতে পারতো, বর্তমানে একটা ফসলও করতে পারতেছি না। অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। পৌরসভার যে একটি প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পে আমরা এই ভরাটকৃত অংশটুকু খননের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা খুবই আশাবাদী যে আমরা প্রকল্পের সহায়তায় এই অংশটি খনন করতে পারব। জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে 2টি গ্রামের হাজার হাজার পরিবার। সময় সংবাদ, ভৈরব।
শরীয়তপুরে দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু এখন রেন্টে কার ব্যবসা। ব্যবসায়ীদের তথ্য মতে শরীয়তপুরে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও চুরির ঘটনায় গত 1 বছরে বিভিন্ন থানায় মামলা হয়েছে 8টি। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপার্জনের একমাত্র গাড়িটি হারিয়ে বিপাকে অনেক পরিবার। তবে শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 7 নভেম্বর রাত 2:23 সিসিটিভির ফুটেজে দেখা যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের আব্দুল মোতালেব মুন্সির বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারে জ্বালানি ঢেলে 2 জন ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে দাউ দাউ করে পুড়ে যায় গাড়িটি। এর আগেও 15 আগস্ট রাতে একই গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। গাড়ি দিয়ে তো আমাদের রুজি রোজগার করা হইতো বা সংসার চলতো। আমার এই বিচার আমি চাই, আমি বাঁচতে চাই। এমনকি ফুটেজ দেখে পুলিশ তদন্ত করে দোষী যারা হয় তাদের বিচার আমি চাই। শুধু মোতালেব মুন্সি নন, শরীয়তপুরের বিভিন্ন স্থানে রেন্টে কার মালিকের অনেক গাড়ি চুরি, ভাঙচুর ও নাশকতার শিকার হয়েছে। এই নিয়ে বিভিন্ন থানায় মামলা করেও দুষ্কৃতকারীরা ধরা না পড়ায় আতঙ্ক ও হতাশা বাড়ছে ক্ষতিগ্রস্তদের। উপার্জনের একমাত্র গাড়িটি হারিয়ে বিপাকে অনেক পরিবার। গভীর রাতে আনুমানিক রাত 1:30টায় আমার গাড়িটা পুড়ে দেয়। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কিভাবে এই রেন্টি কারের ব্যবসা করব? এরকম যদি আজকে একজনটা পড়ছে, যদি পারবাইয়া জায়গা অপরাধী, তাহলে তো আবার আরেকজনটা পড়বো। অপরাধীকে চিহ্নিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আদায়ের জন্য আমরা জোর সুপারিশ করব। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শীঘ্রই জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখন পর্যন্ত কোনো আসামি আমরা শনাক্ত করতে পারিনি, তবে আমরা প্রযুক্তি সহযোগিতা নিয়ে, যেহেতু আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো আমরা আশা করি যে অচিরেই হয়তো আসামিদেরকে ধরে ফেলতে পারবো। রেন্টেকার ব্যবসায়ীদের তথ্য মতে শরীয়তপুরে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও চুরির ঘটনায় গত 1 বছরে বিভিন্ন থানায় মামলা হয়েছে 8টি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, শরীয়তপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মাকসুম আলম খান। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মাকসুম আলম খান। মানিকগঞ্জে বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে লক্কর ঝক্কর গাড়ি ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। এমনকি বিআরটিএস সফটওয়্যার জটিলতায় সঠিক সময়ে পাচ্ছে না ড্রাইভিং লাইসেন্স জটিলতায় কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন অনেক যুবক। বিআরটিসি ও বিআরটিএ কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবিতে রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলিতে জেলার একমাত্র বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। সকাল বিকেল 2 শিফটে 250 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। তবে পর্যাপ্ত জনবল ও লক্কর ঝক্কর পুরানো গাড়ির কারণে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। ট্রেনিং গ্রহণের পর নিজেদের বেকারত্ব ঘুচানো এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজন পড়ে ড্রাইভিং লাইসেন্সের। কিন্তু দীর্ঘদিনেও লাইসেন্স না পাওয়ায় প্রশিক্ষণ নিয়ে কোনো লাভ হচ্ছে না বলছে ভুক্তভোগীরা। তাদের দাবি অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না লাইসেন্স। গাড়ি অনুযায়ী স্টুডেন্ট বেশি, গাড়ি কম। আমরা সময় দিয়ে এসে দাঁড়ায় থাকি, একটু ঝক্কর বক্কর গাড়ি। যারা টাকা দিয়ে লাইসেন্স করে তারা অতি দ্রুত লাইসেন্স পায়, কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদেরকে দীর্ঘদিনের একটা সময় গ্যাপ থাকে, আমরা লাইসেন্সটা পাই না। কারণবশত যে কোনো সমস্যার ক্ষেত্রে হয়তো লাইসেন্সটা পাই না, এর কারণে আমাদের যে কোনো জায়গায় যে কোনো চাকরির জন্য আবেদন করতে আমাদের সমস্যা হয়। 22-23 এখানে ট্রেনিং করেছি, তো আমি এখনো লাইসেন্স পাই নাই। তো আমার পরে যারা ট্রেনিং করছে তারা লাইসেন্স পাইছে। এদিকে বিআরটিসি বলছে লক্কর ঝক্কর প্রশিক্ষণ গাড়ির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতির নতুন প্রশিক্ষণ গাড়ি দেয়া হবে। আর বিআরটি এর কর্মকর্তা বলছেন সফটওয়্যার জটিলতায় বন্ধ রয়েছে লাইসেন্স প্রিন্টিং। তবে ই লাইসেন্সের মাধ্যমে কার্যক্রম চালানো যাবে বলেও জানান তিনি। এইখানে গাড়িগুলোর একটু আধুনিকায়ন দরকার, যেটা আমি আগেও বলেছি। ইতিমধ্যে আমাদের কর্তৃপক্ষ অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে গাড়িগুলো রিপ্লেস করে নতুন গাড়ি নিয়ে আসার জন্য। যারা নাকি স্লিপ নিয়ে আসেন, সেই স্লিপগুলো ই লাইসেন্স পেপারে পরিণত করা যায়। সেটা আপনার bsp.brt.gov.bd এই ঠিকানায় ঢুকে তিনি তার ই লাইসেন্স পেপারটি করে নিতে পারবেন। ই লাইসেন্স পেপার দিয়ে আপনি রাস্তায় চলাচল করতে পারবেন। জেলা বিআরটিএ অফিসে প্রতি মাসে 700 থেকে 800টি লাইসেন্সের আবেদন জমা পড়ে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ফরিদপুরে রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনেই চলছে পাঠদান। সম্প্রতি ভূমিকম্পের পর দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।
দুর্ঘটনার সংখ্যায় উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। শিকদার সজলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের চলছে পাঠদান। ফরিদপুর পৌরসভার রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরটি 15 বছর আগে পরিত্যক্ত এবং 5 বছর আগে দোতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পাশেই 2 কক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। জেলার প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বহুতল ভবন নির্মাণ হলেও ভিন্ন চিত্র এই বিদ্যালয়টির। সাম্প্রতিক ভূমিকম্পের দিনে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবন দুইটিতে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। স্কুল বন্ধ থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। ক্লাসের সময় খসে পড়ে পলেস্তারা। সন্তানদের ক্লাস করতে পাঠানোর সময় আতঙ্কে স্কুল আঙিনায় বসে থাকেন অভিভাবকরা। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যাচ্ছেন অন্য স্কুলে। ভূমিকম্পের দিন স্কুলটা নড়তে ছিল আর কোনায় কোনায় ফাইটে গেছে। আমাদের জায়গা বসতে অনেক ভয় করে। নতুন একটা ভবন এখানে তৈরি করা হোক এবং বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ক্লাস নেয়ার সময় ঝুঁকিতে থাকেন শিক্ষকরাও। স্কুল কর্তৃপক্ষ বলছে বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। ছাত্রীরাও আতঙ্কে থাকে, আমরাও থাকি, অভিভাবকরাও আতঙ্কে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, তো এখনো আমরা তেমন কোনো সাড়া পাইনি। ক্লাসে ফাটল ধরছে, মেরামত করলে আর হবে না। এখন আমাদের জরুরি প্রয়োজন যে বিল্ডিং এর কাজ আসা। সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব, যাতে কোমলমতি শিশুদের পাঠদানে ব্যাঘাত না ঘটে। বর্তমানে স্কুলটিতে 425 জন শিক্ষার্থী রয়েছে আর শিক্ষক রয়েছেন 12 জন। সময় সংবাদ, ফরিদপুর। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় শহরের বিভিন্ন জায়গায়। এ সময় 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ডের মোহাম্মদনগর, শান্তিনগর, আমিন কলোনি, বার্মা কলোনি, আলীনগর, নবীনগর সহ আশপাশের পুরো এলাকায় চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালানো হয়। মশার প্রজনন স্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংসে, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন, নালা পরিষ্কার এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতের প্রস্তাবের প্রতিবাদে রংপুরে কর্মবিরতি সহ বিক্ষোভ করেছে নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে মন্ত্রণালয়ের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ সহ 14 মাসেও স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতি সহ শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মাদারীপুরে সূর্যনগর বাস কাউন্টার থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে শিবচর দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের বাইপাস সড়কে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সূর্যনগর বাস কাউন্টার থেকে ঢাকায় যাতায়াতে 200 টাকার ভাড়ার পরিবর্তে 250 টাকা আদায় করছে একটি চক্র। এতে যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। ফরিদপুরে স্বর্ণের দোকানে টাকা দাবি করা এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে চর ভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীর চর বাজারের সুব্রত জুয়েলার্সে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করেন শাহরিয়ার জামান। এ সময় সন্দেহ হলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে 15 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসাইন। এর আগেও গত বছরও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি। চট্টগ্রামে 2 মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ির মানিকছড়ি থানা থেকে মোটরসাইকেলে চট্টগ্রামের
ফটিকছড়ি যাচ্ছিলেন পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম। পথে ফটিকছড়ির আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ও মোহাম্মদ হাফিজ নামে এক পথচারীর মৃত্যু হয়। আহত হন আরেক পুলিশ সদস্য সহ 2 জন। চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সদরের বেহুলা ডিহিপাড়া গ্রামের মোহাম্মদ রফিক সাইকেলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। গত বছরের 5 আগস্টের পর থেকে ভ্রমণ খাতে ভারত সরকার একের পর এক শর্ত আরোপ করে চলেছে। এতে বেনাপোল বন্দরে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে তার আগের অর্থ বছরের 4 মাসের তুলনায় পাসপোর্টধারী যাতায়াত কমেছে 4,91,084 জন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজিজ, চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ঘুরতে প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 18 থেকে 20 লাখ পাসপোর্টধারী যাতায়াত করে এবং এতে ভ্রমণ খাতে বাংলাদেশ সরকারের প্রায় 150 কোটি এবং ভারত সরকারের 200 কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। তবে গত বছর 5 আগস্টে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অঙ্গনে কিছুটা অস্থিরতা দেখা গেলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা সংক্ষিপ্ত করে এবং ভ্রমণের উপর নানান যে শর্ত আরোপ করে এবং এই শর্ত আরোপের ফলে আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী আশঙ্কাজনক হারে কমেছে। বাংলাদেশ স্থলবন্দরের তথ্য বলছে 2024-25 বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছিল 6,05,818 জন। আর 2025-26 অর্থ বছরের একই সময় অর্থাৎ জুলাই থেকে আগস্ট 4 মাসে পাসপোর্ট যাত্রী যাতায়াতের পরিমাণ হচ্ছে 2,02,669 জন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের চাইতে 2025-26 অর্থ বছরে 4 মাসে দেখা গেছে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে 4,02,849 জন। আমরা দেখতে পেয়েছি যে এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাতায়াত মারাত্মকভাবে কমে গেছে। বর্তমানে যারা যাতায়াত করছে তারা অধিকাংশ কিন্তু মেডিকেল ভিসায়, তবে মেডিকেল ভিসাও দেওয়া হয়েছে নানান শর্ত, বিশেষ করে নির্দিষ্ট যারা ডাক্তার তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সহজ নানান শর্ত আরোপের কারণে কিন্তু মেডিকেল ভিসাও কঠিন হয়ে গেছে। বেনাপোল বন্দর দিয়ে আজকের যে তথ্য বলছে, আজকের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় 8 থেকে 10,000 পাসপোর্টধারী যাতায়াত করলেও সবশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাতায়াতের পরিমাণ ছিল 1,682 জন। এর মধ্যে 920 জন ভারতে গেছে এবং ভারতে যাওয়া পাসপোর্টধারীদের মধ্যে বাংলাদেশে ছিল 592 জন, ভারতীয় নাগরিক ছিল 326 জন এবং অন্যান্য দেশের নাগরিক ছিল মাত্র 2 জন। এছাড়া আমরা দেখতে পেয়েছি গতকাল ভারত থেকে ফিরেছিল মাত্র 762 জন, এর মধ্যে বাংলাদেশি ছিল 533 জন এবং ভারতীয় নাগরিক ছিল 225 জন। সাধারণ যারা ভ্রমণ পিপাসু তারা আমাদেরকে বলছেন যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে অনেকটা স্থিতিশীলতা ফিরে এসেছে, ফলে ভ্রমণ ভিসা সহজ করবে এমনটি প্রত্যাশা করছেন কিন্তু যারা ভ্রমণ পিপাসু আছেন তারা। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরলেও যে ভ্রমণ বিষয় এখনো সহজ করা হয়নি এবং নানান ভোগান্তির শিকার হচ্ছেন তার সর্বশেষ। আজিজুল হক যুক্ত হয়েছিলেন বেনাপোল স্থলবন্দর থেকে। কোনোভাবেই কমছে না শীতের সবজির উত্তাপ। শীতকালীন সবজির দাম না কমার সবচেয়ে বড় কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার ঝুড়ি পর্যন্ত সবজি বদলায় কমপক্ষে 5-6 হাত, আর প্রতিটি হাত বদলে বাড়ে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। ফলে কৃষক যেমন ন্যায্য দাম থেকে বঞ্চিত, তেমনি বাড়তি দামে পুড়ছেন ভোক্তা। আর এই পুরো সমীকরণে লাভবান হয় শুধুই মধ্যস্বত্বভোগীরা। সবজি বাজারের আদ্যোপান্ত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। প্রতি বছর শীত মানেই সস্তা দামের আশ্বাস, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো।
ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। ক্রেতারা কিনছেন কম, মুখে হতাশার ছাপ। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কম, আরও 1 মাস গেলে দাম কমতে পারে, কিন্তু এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউই। বৃষ্টি আছে, এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগার দাম বেশি। আবার মনে করেন এই মাস পরে আল্লাহ নবীর দাম কমে যাইব। শীতকালীন যে সবজি খাওয়া আমাদের যে প্রবণতা বা ইচ্ছা থাকে, সেটা এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের তো ব্যালেন্স করা সম্ভব হয় না, ওই কোনোদিন খায়া কোনোদিন না খায়া যেভাবে চলতেছি আল্লাহ চালাইতেছে। শহরে বাজারের চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলি চিত্র আরো ভয়াবহ। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের কাছে বাজারের তুলনায় বাড়তি গুনতে হয় কেজিতে অন্তত 20 টাকা। অভিযোগ, পাইকারি বাজারে সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন, আরবদারে বলতে হবে। আমরা জিগালে তো কাম হয় না, দাম বেশি কিনবা না যাওয়া। কিছু কিছু ফইরে আছে 2-3 মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনে ফেলে তখন 5 কেজি 10 কেজি করে আমাদের কাছে ওরা লাভবান হয়ে আরো বেশি দামে বিক্রি করে। এই জিনিসটা বাংলে দেখা গেছে দামটা আরো কমে যাবে। 500 টাকা নিলে পরে মনে করেন এই কাঁচা বাজারেই শেষ হয়ে যায়, এরপরে আর অন্য কিছু করা যায় না। শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা, দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। তাহলে যেখানে উৎপাদন হয় সেখানের কি পরিস্থিতি? সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। যান্ত্রিক শহর, ঘুম থেকে জাগার আগেই গ্রামের হাটে জমে ওঠে সবজি বিক্রি। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। ব্যাপারটা ঠিকই বেশি আছে, আমরা তো বেশি দাম পাই না। বেগুন আনে পয়সা দিয়েছি, এখন যে কেউ 30-35 টাকা কয়, তাহলে আমরা ব্যস্ত হইব। এ নিয়ে আমি কি করব? এই মূল্যটা মনে করেন আমরা 30 টাকা বেচতে পারতাম, সেই মূল্যটা বেচার লাগে 15 টাকা। আমরা শুধু বিক্রি করে দিই, এর বিনিময়ে ধরেন এই যে 100 টাকায় 5 টাকা পাই কমিশন মনে করেন শতকরা কারো কাছ থেকে 3 টাকা রাখি, কারো কাছ থেকে 4 টাকা রাখি। এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্বভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। এভাবে 5-6 ধাপ পেরিয়ে সবজি আসে ভোক্তার পাতে। প্রতিটি ধাপেই দাম বাড়ে 5 থেকে 20 টাকা। তাই গ্রামের বাজারে 30 টাকার সবজি ঢাকায় এসে সেঞ্চুরি হাঁকায়। গ্রামের এসব বাজারগুলো থেকে হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির, আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় কৃষকের হিস্সা কতটুকু? কৃষকের সেই হিস্সা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মালা আজকে নিয়ে গেছি, সুন্দর নিয়ে গেছি, নিবি না আজ নমুনা মালা হন এই দাম মানে 20 টাকা 15 টাকা 20 দিন আজ থাকতে তাহলে তোর মাল তুই কন্যা বেঁচে পোষানো ওই পোষাবে, আর না পোষালে পোষাচ্ছে বোঝেন না। বস্তা বদলে এই দিয়ে পোষানো লাগতেছে, বাজারে নিয়ে বিক্রি করে এই ধরেন চাউল টাউল ভাত বাজার করে নিতে খাওয়া লাগে। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারীরা তো লাভ বেশি করে হয় দেয়, ব্যাপারীরা নামাগো এন থেকে যা দেয় আমাকে না হন লাগে। ব্যাপারটা যদি কিনা না নেয় বুঝছেন, তাহলে তো মনে করেন এটা আমাকে আমরা তো নিয়ে খুরশি টাকা বেচতে পারবো না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের হাটে ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়, তবে দর চড়া থাকায় ক্ষুব্ধ ভোক্তা। হাটে উঠেছে খাল বিলের তাজা মাছ সহ সামুদ্রিক হিমায়িত মাছও। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, সকালে এই যে রূপালী ইলিশের ঝিলিক, সেটি ঘিরে কিন্তু এখন দূর দূরান্ত থেকে পাইকার এবং যারা শৌখিন ক্রেতা তারা কিন্তু হাটটিতে এসছেন, এবং এই ধলেশ্বরী তীরে হবার কারণে কিন্তু নৌপথ এবং সড়ক পথে কিন্তু
মাছ আসছে এবং এখানে আপনারা দেখছেন যে রূপালী যে ইলিশগুলো পসরা সাজানো হয়েছে সেই ইলিশ কিন্তু আগুন দামে বিক্রি হচ্ছে এই মধ্য অগ্রহায়ণও, এবং তারা বলছেন যে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না মিঠাপানি থেকে। আর সামুদ্রিক যে ইলিশগুলো সেগুলো যে চড়া দামে বিক্রি হচ্ছে, এবং তারা বলছেন যে আজকে কিন্তু 1.5 কেজি ওজনের ইলিশ মিলছে না, তবে 100 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 32 টাকা কেজিতে, আর 1 কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে 2500 থেকে 2700 টাকায়। এবং ছোট আকারের ইলিশের দামও কিন্তু চড়া, যেগুলো 150 থেকে 200 গ্রাম ওজনের ইলিশ সেগুলো কিন্তু 700 থেকে 800 টাকা কেজিতে দর উঠেছে। এবং এখানে যে ঝাটকা ইলিশ যেগুলো একেবারে নিষিদ্ধ 30 জুন পর্যন্ত, এরকম ঝাটকা ইলিশও কিন্তু এই মূল ইলিশের আড়ালে বিক্রির অভিযোগ করছে, এবং এখানে অভিযান পরিচালিত হলেও কিন্তু সেরকম ভাবে পরিলক্ষিত হচ্ছে না বলে মৎস্যজীবী অনেকে দাবি করেছেন। এবং এখানকার যে চড়া দামে ইলিশ বিক্রির পেছনের কারণ সম্পর্কে তারা বলছেন যে মজুতদারি এবং বাজার মনিটরিং ব্যবস্থাকে তারা দায়ী করছেন, যে এখানে যথাযথভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে কিন্তু ইলিশের দর এত চড়া। তারা বলছেন যে এই মেঘনা এবং পদ্মায় যে পরিমাণ ইলিশ আগে পাওয়া যেত সেই ইলিশ এখন মিলছে না। এই কারণে যে মৎস্যজীবীদের দাবি যেটি, যে এখানে অবৈধভাবে যে কারেন্ট জাল এবং বালু উত্তোলন, এই কারণে কিন্তু ইলিশের বিচরণ এখানে কমে গেছে। তবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি কিন্তু হচ্ছে না, সে কারণে এই অঞ্চলে ইলিশের উৎপাদনও কমেছে, যেটি গেল 1 বছরে 590 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, কিন্তু এর আগের বছরগুলোতে কিন্তু এর পরিমাণ আরো বেশি ছিল। আর এই জেলায় কিন্তু মাছ উৎপাদন হয় 31,000 মেট্রিক টন, আর এই হাটটিতে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। এই ছিল মুন্সিগঞ্জ থেকে সব। মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের বিস্তারিত জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। দেশের বাইরের খবর, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের দাবি, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের জন্য মঙ্গল। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তাদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেশটির অর্থনীতি ও সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা ও প্রযুক্তি সহ সব ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমিরাতের বহু সাংস্কৃতিক পরিবেশে মানিয়ে নিয়ে তারা গড়ে তুলেছেন পারস্পরিক সহায়তার নানা প্ল্যাটফর্ম। ব্যস্ততার মধ্যেও দেশের খবর, নির্বাচন, উৎসব সবকিছু নিয়ে তাদের আগ্রহ ও আবেগ থাকে একই রকম। এবারের জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এতে তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। এবারের নির্বাচনটা আনন্দ উৎসব মুখের হবে বলে আমরা প্রবাসীরা আশা করি। সাথে সাথে আমরা প্রবাসীরা আরো আনন্দিত হয়েছি যে প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে তত আমার জন্য মঙ্গল এবং আমার জন্য ভালো হবে। নির্দলীয়ভাবে নিরপেক্ষভাবে সবাই যেমন ভোট দিতে পারে, এটা ইলেকশন কমিশনের কাছে আশা রাখি। প্রবাসীদের দাবি, 5 আগস্টের পর দেশে যে নানামুখী অস্থিরতা তৈরি হয়েছে, দ্রুত এই অবস্থার অবসান হওয়া জরুরি। নতুন সরকার দায়িত্ব নিলে ভিসা জটিলতা সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে অগ্রগতির আশা তাদের। দেশে একটি শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দিন, তাহলে বাংলাদেশের জিডিপির হার বেড়ে যাবে। আমরা রেমিটেন্স যোদ্ধারা এখান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, আরো বেশি অনুপ্রাণিত হবে। বর্তমান সরকারের যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলো কার্যকরী হওয়া দরকার। আরো স্ট্রংলি প্রবাসীরা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় অবদান রাখে প্রবাসীরা, প্রবাসীরা ওইভাবে সার্ভিস পায় না। প্রবাসীদের পোস্টাল ব্যালটের আওতায় আনায় আমিরাত জুড়ে এখন নির্বাচনী আমেজ। ইতিমধ্যে কিছু প্রার্থী প্রবাসে এসে সমর্থনও চেয়েছেন, যা প্রবাসীদের নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের স্বাধীনতার পুনর্গঠনে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর 5,000-এর বেশি সেনা সদস্য। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি সেনাদের পুঁতে রাখা মাইন অপসারণ থেকে শুরু করে যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো নির্মাণে অবদান রেখেছেন এই সেনা সদস্যরা।
কুয়েতের সশস্ত্র বাহিনী দিবসের ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর নানা অবদান তুলে ধরা হয়। কুয়েত থেকে ময়ূন সুমনের রিপোর্ট। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশ কুয়েত। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের দখলদারিত্ব থেকে কুয়েত রক্ষায় এবং যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। দেশটির স্বাধীনতা পরবর্তী পুনর্গঠনেও অংশীদার বাংলাদেশের বীর সেনারা। ইরাকি সেনাদের পুঁতে রাখা মাইন মুক্ত করা থেকে শুরু করে বাংলাদেশি সেনাদের সব অবদানের স্মৃতি গর্বের সঙ্গে স্মরণ করা হয়। বর্তমানেও তারা 11টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে মাইন অপসারণ, টেলিকমিউনিকেশন, আইটি সাপোর্ট, চিকিৎসা সেবা, প্রকৌশল ও নির্মাণ সহ আধুনিক কুয়েত গঠনের প্রতিটি ধাপে অবদান রেখে চলেছেন। বুধবার রাতে স্থানীয় হোটেলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবসের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী দিবসটির ইতিহাস, গৌরব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় মহান স্বাধীনতা ও ২৪-এর আন্দোলনে নিহতদের স্মৃতি তুলে ধরেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ১৯৯১ সালের যে উপসাগরীয় যুদ্ধ, সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী যেমন অংশগ্রহণ করেছিল, বর্তমানে কুয়েত সেনাবাহিনীর সাথে থেকে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা অপারেশন কুয়েত পুনর্গঠনের আন্ডারে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য হিসেবে তারা কুয়েতের বিভিন্ন ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং যেহেতু কুয়েত সশস্ত্র বাহিনীর আমরা কনফারেন্স গ্রহণ করতে পেরেছি, সেই জন্যেই দীর্ঘ ৩৪ বছর ধরে এই আমাদের কুয়েত সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্টতা বজায় আছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যান পাওয়ার মেজর জেনারেল ফিরাজ আদেলাল শাহীন। ১৯৯১ সালে যুদ্ধবিধ্বস্ত দেশ কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের প্রতি। তারা যেভাবে এখানে টেলিকমিউনিকেশন, আইটি, চিকিৎসা, প্রকৌশল ও নির্মাণ সহ আধুনিক কুয়েত গঠনে ভূমিকা রাখছে, তাদের মেধার শ্রম দিয়ে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং অটুট থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, কুয়েতের নাগরিক সমাজের প্রতিনিধি সহ দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। গুরুতর আহত হয়েছেন ৭৬ জন। হতাহতদের মধ্যে রয়েছেন দমকল কর্মীও। এখনও নিখোঁজ ২৭০ জন। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা থাকায় ভবনগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় ৩৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করার কথা জানিয়েছে দেশটির সরকার। অবশেষে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে হংকংয়ে আবাসিক ভবনের আগুন। দমকল কর্মীদের ২ দিনের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত অনেকে। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এদিকে পুড়ে যাওয়া ভবনগুলো থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। এক সংবাদ সম্মেলনে হংকংয়ের শীর্ষ নেতা জন লি জানান, তাইপো এলাকার ওই আবাসিক কমপ্লেক্সের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও কমপ্লেক্সটির কিছু অ্যাপার্টমেন্টে ঘন ধোঁয়ার পাশাপাশি এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আর নিভে যাওয়া ভবনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তার লাভের অন্যতম কারণ বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের। সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের পাশাপাশি অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, 14টি কম্পিউটার এবং 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় ৩৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার কথা জানিয়েছে সরকার। গৃহহারাদের জন্য খোলা আশ্রয়কেন্দ্রের পাশে সহায়তা কার্যক্রম শুরু করেছে হংকংবাসী, যেখানে পোশাক, কম্বল, জুতা, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছেন বাসিন্দারা।
আগুনের ঘটনায় বিভিন্ন দেশের পাশাপাশি হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। গত ৭৭ বছরে হংকংয়ে এটি সবচেয়ে বড় আগুনের ঘটনা। এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে লাগা আগুনে ১৭৬ জন মারা যান। নাসরিন রুমি, সময় সংবাদ। ডেঙ্গু মোকাবিলায় বিশ্বে প্রথম ১ ডোজের টিকার অনুমোদন দিল ব্রাজিল। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করে। আপাতত ১২ থেকে ৫৯ বছর বয়সীরা বুটানটান ডিভি নামের টিকাটি নিতে পারবেন। এরই মধ্যে টিকা উৎপাদনের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে দেশটি। স্থানীয় সময় বুধবার ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সীদের শরীরে ১ ডোজের ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়। বুটানটান ডিভি নামের টিকাটি তৈরি করেছে সাও পাওলোর প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই মশাবাহিত এই রোগটি মোকাবিলায় প্রথম ১ ডোজের টিকার অনুমোদন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস জানান, ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক ধরে যে রোগ ব্রাজিল তথা বিশ্ববাসীকে বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এবার খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। মূলত ব্রাজিল জুড়ে ৮ মাস ধরে পরীক্ষা চালানোর পর ১ ডোজের এই টিকার অনুমোদন দেয়া হয়। এর আগে দেশটির অন্তত ১৬,০০০ স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। সেখানে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯১.৬%। এরই মধ্যে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উশি বায়োলজিক্সের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে শুধু TAK-003 নামে ডেঙ্গুর একটি টিকা রয়েছে, যেটি ৩ মাস ব্যবধানে ২ ডোজ নিতে হয়। সংস্থাটির হিসেব অনুযায়ী ২০২৪ সালে বিশ্বব্যাপী ১,৪৬,০০,০০০ বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। মারা যান রেকর্ড প্রায় ১২,০০০ মানুষ, যার অর্ধেকই ব্রাজিলের। নাসরিন রুমি, সময় সংবাদ। আগামী বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে অংশ নিতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি দেশটির বিরুদ্ধে আবারও শ্বেতাঙ্গ আফ্রিকানদের হত্যার অভিযোগ তোলেন। একই সঙ্গে দেশটিকে দেয়া সব ধরনের অর্থায়ন বন্ধের হুমকি দেন। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা কোনো সংগঠনের সদস্য হওয়ার যোগ্য নয় এবং যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে সব ধরনের অর্থ ও ভর্তুকি বন্ধ করবে। মানবাধিকার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলছেন, আফ্রিকানদের বিরুদ্ধে গণহত্যার দাবির কোনো বাস্তব বা পরিসংখ্যানগত ভিত্তি নেই। খেলার খবর। চট্টগ্রামে প্রথম টি-20 ম্যাচ হারলেও তাতে ভয়ের কিছু দেখছেন না তাওহিদ হৃদয়। দল ভালো অবস্থায় আছে বলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান তিনি। ড্রেসিং রুমে কোনো অস্থিরতা নেই। দলে বিভিন্ন পজিশনে পরীক্ষা নিরীক্ষার কারণেই ফলাফল এমন হয়েছে বলে মনে করেন হৃদয়। তবে খারাপ সময় পেছনে ফেলে দ্রুতই জয়ে ফিরবে টাইগাররা, আশা তার। আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। ঘরের মাঠে টানা 4 ম্যাচ হার। বিশ্বকাপের যখন বাকি কয়েকটা দিন, তখন এমন ধরনের পারফরমেন্স আসলেই চিন্তায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে, চিন্তায় হয়তো ফেলবে ক্রিকেটারদেরকেও। তবে আজকে সংবাদ সম্মেলনে কিন্তু তাহিদ হৃদয় এমন কিছুর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিলেন। তার মতে দল আছে ভালো একটা শেপে। দল তো ওয়েল সেট, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট 1 বছর অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড, যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে। দল আসলে কতটুকু ভালো ছন্দে আছে তার কিন্তু বড় দুটো উদাহরণ দেখা যায় এই শেষ 2 দিনে। অর্থাৎ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লিটন কুমার দাসের যে একটা ক্ষোভ ছিলেন, সেই ক্ষোভ কিন্তু সে পুরোপুরি উগরে দিয়েছেন। এরপরে তার কাউন্টারে প্রধান নির্বাচক আবার বার্তা দিয়েছেন। সব মিলিয়ে ড্রেসিং রুমের অবস্থা যে ভালো নয় সেটা কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বোঝা গিয়েছে। এরপরে বাংলাদেশের যখন এমন একটা হার, আয়ারল্যান্ডের বিপক্ষে 39 রানের ব্যবধানে পরাজয় এবং 2 দলের সাক্ষাতে যা কিনা রানের হিসাবে সবচেয়ে বড়, এমন একটা ম্যাচের পরে দলের ড্রেসিং রুম কেমন আছে সে বিষয়ে কিন্তু আবারও প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি, 1টা 2টা সিরিজ বা 4টা 3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা,
আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা যেতে শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন, এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন। এখান থেকেও পজিটিভ দিক হতে পারে, তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। সভাপতি বদল, কোচ বদল, এরপর অধিনায়ক বদল, এত সব রদ বদলের মাঝে বাংলাদেশ ক্রিকেট যে ঠিক নেই সেটা একেবারেই প্রত্যাশিত। তবে এসব কিছু থেকে মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে সময় একেবারেই অল্প। ক্রিকেট বোর্ডের বর্তমান চিন্তা বিপিএল হলেও টি-20 বিশ্বকাপে আরও একটা পরীক্ষা অপেক্ষা করছে টিম টাইগার্সের সামনে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। অনলাইন টিকেটিংয়ের ব্যবস্থা করেও ঠেকানো যাচ্ছে না ক্রিকেট মাঠে কালোবাজারিদের দৌরাত্ম্য। ঢাকা থেকে একটা সংঘবদ্ধ চক্র ম্যাচের সময় বিভিন্ন ভেন্যুতে গিয়ে বেশি দামে বিক্রি করে এসব টিকিট। প্রথম টি-20 দিনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় ওই চক্রের 3 জন। বিসিবিকে এই বিষয়ে আরও তৎপর হওয়ার অনুরোধ দর্শকদের। এটা হঠাৎ অনলাইন দিয়ে পাইছি, আমার অনলাইন দিয়ে আমার বন্ধু বান্ধব দিয়ে নিয়ে উঠাইছি। কয়টা টিকিট উঠাইছেন? 8টা উঠাইছি। 8টা উঠাইছেন। সেল করছেন কয়টা? 2টা। আমরা 2-3 দিনও হয় নাই যে নামছি ভাই। মানে এই প্রত্যেকটা সিরিজে কি টিকিট? না প্রত্যেক সিরিজ। আয়ারল্যান্ড সিরিজে সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, অর্থাৎ এখানে যে টিকিট বুথগুলো রয়েছে সেখানে এসে টিকিট কেনার কোনো সুযোগ নেই। তবে দর্শকদের জন্য একটা খুবই অস্বস্তির খবর হচ্ছে এই স্টেডিয়াম চত্বরে যেভাবে কালো বাজারিদের দৌরাত্ম্য। অর্থাৎ আমরা এখানে দুপুর নাগাদ এসে বেশ কিছু টিকিট ব্ল্যাকারকে দেখেছি যারা আসলে চড়া মূল্যে টিকিট বিক্রি করছেন। তারা কোথায় টিকিট পেয়েছে, কিভাবে তাদের কাছে টিকিট গিয়েছে, এই সব প্রশ্নের উত্তর নেই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে বেশ কিছু টিকিট ব্ল্যাকারকে ধরার ফুটেজ আমরা সময় সংবাদের ক্যামেরায় নিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্ল্যাকার ঢাকা থেকে এসে এখানে টিকিট বিক্রি করছে, যাদের আসলে উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে এই ধরনের ম্যাচ ডে, যেখানে এসে তারা এই টিকিট চড়া মূল্যে বিক্রি করে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও আসলে তাদের অতটাও তৎপর দেখছি না যাতে আসলে এইসব ব্ল্যাকারদের শুরু থেকে থামানো যায়। এখানে গণমাধ্যম কর্মীদের সাহায্য নিয়ে বেশ কিছু ব্ল্যাকারকে উদ্ধার করা হয়েছে। তবে এইসব ব্ল্যাকারদের দৌরাত্মের কারণে মানুষের ম্যাচ দেখার আগ্রহ কমছে, মানুষের স্টেডিয়ামে আসার সংখ্যাটাও কমে যাচ্ছে। চট্টগ্রামে এর আগেও কালোবাজারিদের দৌরাত্ম্য কম ছিল না। আয়ারল্যান্ড সিরিজেও একই চিত্র। মূল গেটের সামনেই চলছে রমরমা বাণিজ্য। অনলাইনে টিকিট কাটার জটিলতায় বাধ্য হয়ে কেউ কেউ তা কিনছে না। হয়তো টিকিটের মূল্য দেওয়া থাকে 300 থেকে 250 টাকা, এটা কিনতে হয় 1000, 1500 এরকম চড়া মূল্যে কিনতে হয়। এটা সব তো ব্ল্যাকের জন্য আমরা টিকিট পাই না। অনলাইনে টিকিটটা আমাদের নিঃস্বাধীনে কিনতে পারি। এখন দেখা গেছে আমি অনলাইনের টিকিট 4টা কাটতে পারি, এখানে 20টা চাইলে 20টা টিকিট দিতে পারি। টিকিটের মূল্য হচ্ছে গেলে 200 টাকা, 2000 টাকা দাম চাই, ঠিক আছে? 1500 টাকা 2000 টাকা গেলে এই অবস্থা। কদিন বাদেই বিপিএল। এসব কালোবাজারিদের ঠেকানো না গেলে আবারও বিড়ম্বনায় পড়বে বন্দর নগরীর ক্রিকেট প্রেমীরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রকাশ পেয়েছে বিপিএল নিলামের ক্রিকেটারদের প্রাথমিক তালিকা। দেশি বিদেশি মোট 407 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন 12তম আসরের নিলামে। 6 ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দেশি 166 জন ক্রিকেটার। তবে ক্যাটাগরি নির্বাচন নিয়ে সমালোচনা চারিদিকে। ঘরোয়া লিগে পারফর্ম করা ইফতি, স্বাধীন, রুবেল মিয়াদের না রাখা জন্ম দিয়েছে সমালোচনার। এছাড়া বিদেশিদের তালিকা নিয়ে সমালোচনা চরমে। রবি বোপারা, শোয়েব মালিক কিংবা পীযূষ চাওলাদের দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিপিএল মানেই বিতর্ক, এবারও হয়নি তার ব্যতিক্রম। শুরু থেকেই নানা আলোচনা সমালোচনা, টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা সেটাও ছিল অনিশ্চিত। তবে সেখান থেকে কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রোববার প্রায় 12 বছর পর এই টুর্নামেন্ট দেখবে নিলাম পদ্ধতি। যদিও সেই নিলামের আগে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও দেশি বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি লিস্ট ঘুরছে সামাজিক মাধ্যমে। সে লিস্ট অনুযায়ী এই ক্যাটাগরিতে আছেন মিরাজ, তাসকিন, লিটন, মুস্তাফিজ, তানজিদ তামিম, নাইম শেখ, যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লাখ টাকা। যদিও মিরাজ, তামিম, মুস্তাফিজ, তাসকিন আগেই দল পেয়েছেন। মুশফিক মাহমুদুল্লাহ শান্তরা 35 লাখের বি ক্যাটাগরিতে। ইয়াসির জাকের অঙ্কনের জায়গা হয়েছে এই ক্যাটাগরিতে, কিন্তু ধারাবাহিক পারফর্ম করা রাকিবুল কিংবা এবারের এনসিএল টি-20-র সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল হাসান জয়কে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল উপযুক্ত মনে করেননি বি ক্যাটাগরির জন্য। সি ক্যাটাগরিতে জায়গা হয়েছে তাদের। সেই ক্যাটাগরিতে আফিফ, সাব্বির রহমান, মুমিনুল, রিপন মণ্ডলরাও আছেন।
রাইজিং স্টার এশিয়া কাপে 1 সেঞ্চুরি ও 150 করা হাবিবুর রহমান সোহান আছেন ডি ক্যাটাগরিতে। এফ ক্যাটাগরি পর্যন্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি, তবে কোথাও খুঁজে পাওয়া যায়নি এ দলের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা ইফসি কিংবা এনসিএল এর আবিষ্কার তরুণ মিস্ট্রি স্পিনার রুবেল মিয়াকে। রাইজিং স্টার এশিয়া কাপে খেলা স্বাধীনেরও জায়গা হয়নি, অথচ তরুণ প্রতিবাদেরই থাকার কথা সবার আগে। বিদেশিদের তালিকাও প্রকাশ পেয়েছে। আগে থেকেই ডিরেক্ট সাইনিংয়ে অ্যালেক্স হেলস, ওসমান খানকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ আমির, সায়েম আইয়ুবের সঙ্গে চুক্তি করেছে সিলেট টাইটান্স। কুশল মেন্ডিস, আবরার আহমেদরা যুক্ত হয়েছেন নোয়াখালী ও চট্টগ্রামে। কিন্তু তালিকায় কিছু নাম অবাক করেছে সবাইকে। লিস্টে যেমন আছেন জনসন চার্লস, ক্যাসি কার্টি, কামিন্দু মেন্ডিসরা, তেমনি 44 বছর বয়সী শোয়েব মালিক, 41 বছরের সামিত প্যাটেল, আইপিএল থেকে অবসর নেয়া পীযুষ চাওলা কিংবা ক্রিকেট থেকে অনেকটা দূরে সরে যাওয়া সাউথ আফ্রিকার পার্নেল, ইংল্যান্ডের রবি বোপারাও জায়গা পেয়েছেন বিপিএল এর এই প্রাথমিক তালিকায়। অথচ এসব ক্রিকেটারদের থাকার কথা ছিল কোচের দায়িত্বে। তাই প্রশ্ন, এসব ক্রিকেটারদের দিয়ে কি লাভটা হবে বিপিএল এর? তামিম হোসেন, সময় সংবাদ। এনসিএল টি-20-র সেরা উদীয়মান ক্রিকেটারই নেই বিপিএল নিলামের তালিকায়। মিস্ট্রি স্পিনে সাড়া ফেলা মোহাম্মদ রুবেল এখন তাই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েই অনিশ্চয়তায়। শুধু এই স্পিনার নন, ড্রাফট তালিকায় জায়গা হয়নি আরও অনেক প্রতিভাবান ক্রিকেটারের। অথচ একই টুর্নামেন্টে খেলবে মানহীন, নাম না জানা অসংখ্য বিদেশি খেলোয়াড়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। ধরুন, একটা দেশের ক্রিকেটের প্রথম বিভাগ ক্রিকেটে আপনি সর্বোচ্চ উইকেট শিকারী হলেন। এরপরে টি-20 সংস্করণের যে লিগটা রয়েছে ঘরোয়ার এনসিএল টি-20, সেখানেও সেরা ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পেলেন। এরপরেও ঠিক একটা অদ্ভুত কারণে বিপিএলের যে ড্রাফট লিস্ট রয়েছে সেখানে আপনার নামটা দেখতে পেলেন না। এমনই একটা অদ্ভুত অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন আমার সঙ্গে যিনি আছেন, তার নাম বলতে চাই মোহাম্মদ রুবেল। তাকে অনেকে চিনেন মিস্ট্রি স্পিনার হিসেবে। অফ স্পিনার থেকে শুরু করেছিলেন এবং তারপরে এই মিস্ট্রি স্পিনিং, এই জার্নিটা কেমন ছিল? আমি নর্মালি অফ স্পিনই করতাম আগে। লাস্ট 2023-24 ঢাকা সেকেন্ড ডিভিশন মৌসুমের আগে 2 মাস আগে যখন আমি প্র্যাকটিস করতেছি আর কি লিগের 2 মাস আগে, তখন চিন্তা করলাম যে যদি নর্মাল অফ স্পিন করি হয়তো বা আমি অ্যাভারেজ পারফরমেন্স করবো। তো ওই চিন্তাধারা থেকে ভাবলাম যে যদি একটু ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করি হয়তো বা ভালো হইতেও পারে। তো ওই চিন্তাধারা থেকেই চেঞ্জ করলাম আর কি মিস্ট্রি স্পিনে। আজকে কি সারাদিন আসলে একটা অপেক্ষার মতন কিছু ছিল যে বিপিএলের ড্রাফট তালিকা আজকে দিবে আগে থেকেই হয়তো? কারণ আমাদের তো বিপিএলের নির্দিষ্ট কোনো দিন তারিখ নেই। তালিকাটা কি নিজে থেকে একটা একটা কিউরিওসিটি ছিল কিনা? হ্যাঁ, আমি গতকালকে থেকে খুব আশা ছিল যে প্লেয়ার ড্রাফটে থাকবো। তো যখন দেখলাম যে আসলে ড্রাফটের নাম একটু আপসেটই ছিলাম। আপনি বললেন হতাশ হয়েছেন, হতাশা বাদ দেন, অবাক হওয়ার একটা বিষয় থাকে না? আপনি তো জানেন 2025 সালে আপনি কি করেছেন। আসলে আর তো কিছু করার থাকে না। আমার যতটুকু আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাজ হয়েছে পারফর্ম করা। তো আমি যতটুকু আল্লাহ সহায় ছিল, তো আমার যতটুকু চেষ্টা ছিল পারফর্ম করার আমি অতটুকু করছি, বাকিটা আল্লাহ দিছে। আরও অনেকেই নাই, আপনি 2-1 নামও জানেন। সো এই বিষয়গুলো কি আপনার মনে হয় যে যারা ড্রাফট লিস্টটা করে তারা আরেকটু ভালো স্কাউটিং বা আরেকটু জানতে পারলে হয়তো এরকম অনেক লোকাল ক্রিকেটার বাদ পড়ে যাচ্ছে, ড্রাফটেই উঠতে পারতেছে না, এইটা আসলে একটু হতাশাজনক কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই হতাশাজনক। আরও কিছু ভালো ভালো প্লেয়ার যারা এই বছর এনসিএল টি-20 ভালো খেলছে, তারপরে এনসিএলে ভালো খেলতেছে, এরকম কিছু প্লেয়ার আছে যাদেরকে, যেমন আমিও ইনক্লুডেড একসাথে। তো আমাদেরকে যদি বোর্ড একটু হইতো তাহলে অবশ্যই রাখা উচিত। টি-20 ফরম্যাটে বিশ্বজুড়ে আমি যদি বলি একটা মিস্ট্রি স্পিনাররা যারা একটু আনঅর্থোডক্স বল করে তাদের যে ডিমান্ড আমরা দেখি, সুনীল নারায়ণকে দেখি, ইন্ডিয়াতেও প্রচুর চাহিদা। আমরা ফ্যানরাও আসলে অনেক কথা বলি যে মিস্ট্রি স্পিনার কেন আসে না। সেখান থেকে আপনি এ ধরনের একটা পারফরমেন্স, একটা সিজন কাটালেন, তারপরে হচ্ছে যখন ড্রাফট লিস্টে না থাকে তখন আসলে আলটিমেটলি ক্যারিয়ারের পরের গোলটা কি হয়? এখন আসলে আপনার ভাবনাটা কি যদি বিপিএলটা না খেলতে পারেন? না খেলতে পারলে সমস্যা নেই, আল্লাহ হয়তো বা কল আরও ভালো কিছু রাখবে। তো আমার যদি বিপিএল নাও হয় ইনশাল্লাহ টার্গেট থাকবে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো কিছু করে আবার ওনাদের যদি সুনজরে আসে। আলিস আল ইসলাম খুব একটা সাড়া ফেললেন, আপনিও কি মনে করেন বিপিএল ইজ দ্য কারেক্ট প্ল্যাটফর্ম ফর ইউ টু গেট সাম হাইলাইট? অবশ্যই, আমি তো অবশ্যই মনে করি আমার জন্য অনেক বড় অপরচুনিটি হবে যদি আমি বিপিএলটা খেলতে পারি। আমি সর্বোচ্চ চেষ্টা করব। অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা। দর্শক, কথা বলছিলাম মোহাম্মদ রুবেলের সঙ্গে। বেশ কয়েকটা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী, প্রচণ্ড প্রতিভা স্বাক্ষর দেওয়ার পরেও ড্রাফট লিস্টে নিজের নামটা না দেখতে পেরে যিনি কিছুটা হতাশ, তবে চেষ্টা চালিয়ে যাবেন, আবারও চেষ্টা করবেন এবারের বিপিএলে নিজের নামটা ওঠানোর। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ফুটবল। নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের অভিযোগ নিয়ে কিছুই জানে না বাফুফে।
দল নির্বাচন নিয়ে হেড কোচের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এছাড়া ছেলেদের কোচ হিসেবে পিটার বাটলারকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ট্রাইনেশন সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে হারের পর ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে জানান নারী ফুটবল দলের কোচ, যেখানে পিটার বাটলারের সন্দেহের তীর দলের বাইরে থাকা বেশ কিছু ফুটবলারের দিকে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাফুফেকে কিছুই জানাননি এই ইংলিশ কোচ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাফুফে সহসভাপতির। টিপিক্যালি যখন রেজাল্ট মন মতো না হয় তখন টেকনিক্যাল স্টাফদের স্টেটমেন্টগুলিও কিন্তু ভিন্নভাবে আসে। সো আমি ধরে নিচ্ছি এটা ওনার পার্সোনাল একটা ওপিনিয়ন। যদি এরকম আসলে কোনো কিছু হয়ে থাকে ডেফিনেটলি আমি জানি যে উনি হি নোজ হোম টু টক টু। আমাদের সভাপতি ওমেন উইংয়ের সম্মানিত চেয়ারম্যান এবং আমার সাথেও উনি সরাসরি কথা বলতেই পারেন অফকোর্স, এবং ওনারা যদি আমাদেরকে জিনিসটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি হোক অ্যাড্রেস করে অবশ্যই সেটা আমরা দেখব। বাংলাদেশ নারী ফুটবল দলকে সর্বোচ্চ সফলতা এনে দিয়েছেন পিটার বাটলার। তবে মালয়েশিয়ার বিপক্ষে হারের পর ভোল পাল্টে যায় বাফুফের। কোচের কৌশলকে কাঠ গড়ায় তুলেছেন খোদ বাফুফের নারী উইং চেয়ারম্যান। তবে বাফুফের সহসভাপতির দাবি, এশিয়ান কাপের আগ পর্যন্ত কোচকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ফেডারেশন। প্লেয়ার সিলেকশন, কাকে বেস্ট ইলেভেনে খেলাবে, কাকে ক্যাম্পে ডাকবে, কাকে ক্যাম্পে ডাকবে না, ইটস অ্যাবসলিউটলি হেড কোচের কল। এই ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ারেন্স করি না। মাঠে কি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবে, মাঠের ট্যাকটিক্স, মাঠের টেকনিক, সেটা অ্যাবসলিউটলি হেড কোচের উপরে এবং ওনাদের পুরো ফ্রিডম আছে, অ্যান্ড দ্যাট গোজ ফর বোথ ম্যান অ্যান্ড ওমেন। সো সে ব্যাপারে ডেফিনেটলি আমাদের কোনো ইন্টারফারেন্স হবে না, বাট ডেফিনেটলি ওপিনিয়ন থাকবে। এশিয়ান কাপের আগে নারী লীগ আয়োজন করতে চায় বাফুফে। ডিসেম্বরে 11 দল নিয়ে লীগ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। এবছর লীগ হবে 11টি দল, ন্যূনতম 11টি দল দিয়ে হবে এবং একটি রাউন্ড হবে। সো আমাদের কারেন্ট যে টেন্টেটিভ ফিক্সচার আমরা দেখছি ওটা আমরা মনে হয় 19-20 ডিসেম্বরের দিকে একটা প্ল্যান আছে শুরু করার, বা থার্ড উইকে ফর শিওর। এদিকে মার্চে শেষ হচ্ছে জাতীয় দলের হেড কোচ কাবরেরার চুক্তি। গুঞ্জন আছে তার জায়গায় দায়িত্বে আসবেন পিটার বাটলার। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফে সহসভাপতি। আমার কানে কখনো আমি শুনিনি এই ধরনের কোনো আলাপ হয়েছে। সো আমার মনে হয় এটা একটা সামাজিক মাধ্যমের একটা গুঞ্জনই বলতে পারেন আপনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে মূল পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে গোলাম রব্বানী ছোটনের দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত যুবারা। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে ম্যাচ শুরু হবে বেলা 1টায়। এশিয়ান কাপ বাছাইয়ে এবছর জাতীয় দল ও অনূর্ধ্ব 20 পর্যায়ে মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে নারী ফুটবলাররা। আফিদাদের পথ ধরে এবার অনূর্ধ্ব 17 পর্যায়ে জায়গা করে নিতে চায় যুবারাও। চীনে এশিয়ান কাপ বাছাইয়ে অনূর্ধ্ব 17 পর্যায়ে এবার শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে তিমুর লেস্তের জালে 5 গোল দেয় ছোটনের দল। দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের জালে গোল উৎসব করে নাজমুল হুদারা। 8 গোলের বড় জয় স্বপ্নের পরিধি আরো বড় হয়েছে লাল সবুজের। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে জোড়া গোল করেন নাজমুল হুদা। একটি করে গোল আসে মোহাম্মদ মানিক, বাইজিদ বোস্তামি ও ইকরামুল ইসলামের কাছ থেকে। এ নিয়ে বাছাইয়ের 3 ম্যাচে প্রতিপক্ষের জালে 18 গোল করেছে লাল সবুজ। চতুর্থ ম্যাচে বাংলাদেশের সামনে শক্তিশালী বাহরাইন। 30 নভেম্বর বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এ 2 ম্যাচে জিতলেই আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে গোলাম রব্বানী ছোটনের দল। বাহরাইন ম্যাচের আগে ফুটবলারদের ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে কাজ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এদিন ফুটবলারদের উজ্জীবিত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের নানা পরামর্শ দিয়েছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। দলকে মূল পর্বে নিয়ে যেতে সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররাও। বাহরাইনের সাথে ম্যাচ, সেই ম্যাচটা যেন আমার পারফরমেন্স আমি ধরে রাখতে পারি এবং আমার সহপাঠীদেরকে যেন আমি আরো গোল করাতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন। বাহরাইন কঠিন প্রতিপক্ষ, চ্যালেঞ্জিং হবে আমার জন্য, সকলের জন্যই। ইনশাল্লাহ কালকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জয়লাভ করবো, ইনশাল্লাহ ভালো কিছু করব, সবাই দোয়া করবেন। 16 দল নিয়ে হচ্ছে এবারে এশিয়ান কাপ বাছাই। এর মধ্যে 9 দল মূল পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছে। বাকি 7 দলকে পাড়ি দিতে হচ্ছে বাছাইয়ের কঠিন পথ। পারভিন আক্তার, সময় সংবাদ। MLS কাপ ইস্টার্ন কনফারেন্সের প্লে অফ ফাইনালের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। 30 নভেম্বর নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে তারা। ওই ম্যাচ জিতলেই
MLS কাপের ফাইনালে উঠবে দ্য হেরন্স। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসী ফ্লোরিডার ক্লাবটি। অবসরের আগে মায়ামির জার্সিতে শিরোপা জিততে মরিয়া স্প্যানিশ লেফট ব্যাক জর্দি আলবা। 2023 সালে লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামির বৃহস্পতি তুঙ্গে। আর্জেন্টিনিয়ান বিশ্ব চ্যাম্পিয়নের জাদুতেই প্রথম কোনো শিরোপার স্বাদ পায় ফ্লোরিডার ক্লাবটি। লিগস কাপের পর সাপোর্টার্স শিল্ডও জিতেছে মায়ামি। এবার মেসির সামনে MLS কাপ জয়ের সুবর্ণ সুযোগ। MLS কাপের ফার্স্ট রাউন্ডে ন্যাশভিলের বাধা টপকে সেমিফাইনালের টিকিট কাটে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাটিকে 4-0 গোলে উড়িয়ে উঠেছে প্লে অফ ফাইনালে। ঘরের মাঠে দ্য হেরন্সের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। সে ম্যাচে জিতলেই MLS কাপ ফাইনাল নিশ্চিত হবে মেসিদের। 30 নভেম্বরের বিগ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি সেরে নিচ্ছে মার্চেলোনার দল। প্রতিপক্ষ শক্তিশালী, তবে আমরা নিজেদের মাঠের সমর্থকদের সামনে খেলবো। জিততে পারলে পরে ম্যাচ নিয়ে ভাববো। আমি আত্মবিশ্বাসী। প্রায় 2 দশকের ক্যারিয়ারের ইতি টানার আগে শেষবারের মতো ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন জর্দি আলবার। এত বছর ধরে খেলছি, খারাপ তো লাগবেই। আরো কয়েক বছর হয়তো খেলতে পারতাম, কিন্তু অবসরের কথা অনেকদিন ধরেই ভাবছি। এই 2 ম্যাচের সেরা পারফরমেন্স উপহার দিয়ে ভালোভাবে সব শেষ করতে চাই। এবছর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, লিগস কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব। MLS কাপের ট্রফি হাতছাড়া করতে চায় না তারা। গত মৌসুমে MLS কাপ ফার্স্ট রাউন্ডের বেস্ট অফ 3 সিরিজে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে আসর থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এবার শিরোপা জিততে মরিয়া দ্য হেরন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও ক্রিকেট। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলেও গৌতম গম্ভীরকে ছাঁটাই করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যাপক সমালোচনা সত্ত্বেও 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনিই থাকছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। যদিও তার কাছে সদ্য সমাপ্ত সিরিজের বাজে পারফরমেন্সের কারণ জানতে চাইবে বিসিসিআই। তবে বোর্ড চাইলে পদত্যাগ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন গম্ভীর। যে ঘরের মাঠ ছিল দুর্গ, সেখানেই যেন অরক্ষিত ভারত ক্রিকেট দল। সাউথ আফ্রিকার কাছে নাস্তানাবুদ টিম ইন্ডিয়া। কলকাতায় 30 ও গুয়াহাটিতে 408 রানের বিশাল ব্যবধানে হেরে 2 ম্যাচ টেস্ট সিরিজে হয়েছে হোয়াইট ওয়াশ। আর এরপর থেকেই সমালোচকদের তোপের মুখে হেড কোচ গৌতম গম্ভীর। তার স্কোয়াড, কৌশল, পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। বরখাস্ত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তে অনড়। চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত কোচকে বরখাস্ত করছে না বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর গত বছর জুলাইয়ে ভারতের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় গৌতম গম্ভীরকে। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানো কোচের আগ্রাসী অ্যাপ্রোচ জাতীয় দলকেও এনে দেবে সাফল্য, প্রত্যাশা ছিল সবার। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি20 ফরম্যাটের এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় গম্ভীরের জায়গা পাকাপোক্তই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের পর বদলে গেছে সে ধারণা। গম্ভীরের অধীনে রঙিন পোশাকে একটি করে আইসিসি ও এসিসি শিরোপা জিতলেও সাদা পোশাকে দলের পারফরমেন্স আশানুরূপ নয়। তিনি দায়িত্ব নেয়ার পর 19 টেস্টে 7 জয়ের বিপরীতে 10টিতেই হেরেছে ভারত। 6 টেস্ট সিরিজে জয় কেবল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বছর 3 ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের পর এবার সাউথ আফ্রিকার কাছে 2 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ তার আমলে ভারতীয়দের সবচেয়ে লজ্জাজনক পারফরমেন্স। সমালোচনার পর পদত্যাগ করতে রাজি বলে জানিয়ে দিয়েছেন গৌতম। আমি আগেও বলেছি, গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতীয় ক্রিকেট, আমি নই। আমার কোচিংয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ ও ইংল্যান্ড সফরে ভালো ফলাফল এসেছে। দলটা প্রতিনিয়ত শিখছে। বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে আমার পূর্ণ সমর্থন থাকবে। ইন্ডিয়ান ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট, আই এম নট ইম্পর্টেন্ট। যদিও বিসিসিআই কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এখনই, বরং গম্ভীরের পাশেই দাঁড়াচ্ছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জিজির সঙ্গে বর্তমান চুক্তি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কোচ হিসেবে পুরো সময়টাই তাকে দিতে চায় বোর্ড। তবে প্রোটিয়াদের বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণ জানতে চাওয়া হবে কোচের কাছে। আইসিসির অন্য সব ইভেন্টের ট্রফি শোকেসে থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনও অধরা ভারতের। চলমান চক্রেও অবস্থা ভালো নয়। 9 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 5-এ তারা। কিভাবে এলিট ফরম্যাটের সুদিন ফেরানো যায় তা নিয়ে শিগগিরই আলোচনায় বসবে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশই এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইন 2 মাধ্যমেই চলবে প্রচার। পাবনায় নির্বাচনী প্রচারে সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 2 দলের। পরিকল্পিত হামলার অভিযোগ বিএনপির। সন্ত্রাসের কাছে মাথা নত না করার ঘোষণা জামায়াত আমিরের।
সিসিইউতে বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। এবং শীত এগিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী কমছে না সবজির দাম। সরবরাহ বাড়ার অপেক্ষা করতে বলছেন ব্যবসায়ীরা। পাইকারির সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। এই ছিল ভোরের সময়ের এখনকার আয়োজনে। সকালের সময় সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মাকসুম। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।